কবির বন্দ্যোপাধ্যায় নিবেদিত এই এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পি সিদ্ধান্ত। আমার সাথে রয়েছেন আমার সহকর্মী অধ্যাপক চরণ টুডু। শুরুতেই আমরা বিশেষভাবে স্মরণ করে নিতে চাইব বহরমপুর গার্লস কলেজের কথা, জেলার এই মুহূর্তে একমাত্র এ রেটিং কলেজ। অনুরোধ মাত্রই তারা আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে দরাজ হাত এগিয়ে দিয়েছেন। We will start our eagerly awaited academic session, followed by the inaugural ceremony. We will request our technical assistants to ensure the online telecast. অবশ্যই এই মুহূর্তে আমাদের সহযোগী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সাথেও পরিচয় করিয়ে নেওয়া জরুরি। Interior World Grandmasters Publication AK Event. এবারে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব মাননীয় কপিল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে। Kapil Banerjee is now 69 years young chap. He who served the business industry lifelong, wanna join and enjoy the world of literature. The amateur poet is now our chief patron of today's literary meet in the form of a seminar. Let's give him a big hand. আমরা এবার বরণ করে নেব অতিথিদের। First of all, Dr. Mohammad Khairul Anam, Visiting Professor, Department of History, Deputy of the Principal of Baharampur Girls College. Ombini, please. Professor Dr. Sofikun Nobi Samana. Professor Dr. Manobendranath Saha. Dr. Modhu Mitro. And Dr. Shoibal Rao. প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার কথা ছিল বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয়া। বিশেষ কারণবশত তিনি অনলাইনে যুক্ত রয়েছেন। তিনি তার প্রতিনিধি হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম মহাশয়ের সাথে। We will request Mr. Kapil Banerjee to please share some words with us on behalf of the organizing committee. আন্তর্জাতিক সম্মেলনে আমাদের এই মুহূর্তটাকে উপযুক্ত করে তোলার জন্য যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমার অতিথি যারা এসছেন বাংলাদেশ থেকে ডক্টর সাহেব, মানবেন্দ্র দা, সমাধি সাহেব, মাইক্রোফোনটা কাছে না, শৈবাল, তাদেরকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা এই প্রোগ্রামটা গত এক সপ্তাহ আগে এখানেই এক টেবিলে শৈবালের চেম্বারে বসে আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে করতে এই প্রস্তাবের উত্থাপন করেন ডক্টর শৈবাল রায়, এবং আমি দ্বিধান্বিত ছিলাম যে আমরা এত কম সময়ের মধ্যে এরকম একটা সেমিনারের আয়োজন করতে পারবো কিনা। উনি আমাকে আশ্বস্ত করেন এবং এক সপ্তাহের মধ্যে যে প্রস্তুতি আমরা নিতে পেরেছি তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, তার নিদর্শন আমরা অন্তত কিছুটা রাখতে পেরেছি। আজকের বিষয় হচ্ছে অনুবাদ কলা কৌশল ও দর্শন। এই অনুবাদ কলা সম্বন্ধে আমাদের বিশেষ যে অনুভূতি, আমরা যেটা দেখতে পাই, আমরা যেটা বুঝি আর কি, ভাষা থেকে ভাষান্তর, অর্থাৎ
একটা ভাষা থেকে আরেকটা ভাষা, এবং তার মধ্যে দিয়ে যে রুটবীজ যিনি ভাষান্তরে প্রয়াস করে চলেছেন, যিনি কবি, যিনি লিখেছেন এই কবিতাটা বা প্রবন্ধটা, তার সঙ্গে ডাইরেক্ট যিনি পাঠক, তার একটা ফুটব্রিজ তৈরি করা, এবং এই ফুটব্রিজের মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করা, অর্থাৎ পাঠকের কাছে পৌঁছে দেওয়া সাধারণ। আমরা মানবেন্দ্রদার এই কবিতার বেশ কিছু সংকলন আমরা পড়েছি, এবং আমি নিয়মিত পাঠক মানবেন্দ্রদার। সমাধি স্যার সম্বন্ধে আমার যে ভাবনা, সেই ভাবনার থেকেও হয়তো আরও কিছু বেশি পাবো আমরা, এই আশা নিয়ে আমরা কিছু কথা, কিছু ভূমিকা আপনাদের সামনে তুলে দেব। আমরা কাব্যকথা নিয়ে গতবারের যে প্রোগ্রামটা করেছিলাম পালকি অনুষ্ঠান বাড়িতে, তার ব্যাপ্তি ছিল অনেক, কিন্তু তার যে গভীরতা, সেই গভীরতা প্রতিষ্ঠা পাবে আজকের আমাদের এই দ্বিতীয় বর্ষের এই আলোচনা অনুবাদ করার কৌশল ও দর্শনের মধ্যে। আমার এই ভাবনাটা অনেকটা, এই ভাবনা আসে আমার শৈবালের ঘরে বসে, শৈবালের এক ভাবনা চিন্তার একটি নিদর্শনী হোটেলের একটি বই, সেই বইয়ের মধ্যে তার ভূমিকা, এই ভূমিকাটা আমি পড়ি। পড়ার পর আমি বেসিক্যালি সেন্সের লোক, আর সেন্সের লোকের যেটা প্রথম এবং প্রায় কর্তব্য যেটা, টু এক্সচেঞ্জ আওয়ার ভিউজ ইন বিটুইন অ্যান্ড স্টেক দ্য ব্যালেন্স। তো এইটা আমার মনে হয় এই গোটা সিনারিওতে এইটাই হচ্ছে মুখ্য, যে আমরা পাঠকের সঙ্গে লেখকের যে ব্যালেন্সটা তৈরি করি, সেই ব্যালেন্সটার মধ্যে দিয়ে ভাবনা প্রতিষ্ঠা পায়। তো এই ভাবনায় যখন আমি শৈবালকে বলি যে শৈবাল, এইরকম একটা ভাবনা আমাদের মনের মধ্যে রয়েছে, তো এই ভাবনাটাকে কিভাবে প্রতিষ্ঠা দেওয়া যায়, তখন শৈবাল বলল, দাঁড়াও, জাস্ট আমাকে কথাটা থামিয়ে উনি স্যারকে ফোন করলেন। স্যার ওখান থেকে তার সময় আমাদেরকে দিলেন, এবং 16 তারিখ সেই সময়টি, আজকের দিনটি, ঠিক আজ থেকে 1 সপ্তাহ আগে আমরা সঙ্গে সঙ্গে আমাদের খুব নিকট পরিচিত আত্মীয়ই বলতে পারেন মানবেন্দ্রদাকে ফোন করলাম শান্তিনিকেতনে। মানবেন্দ্রদা বলল, এত তাড়াতাড়ি তোমরা এইভাবে একটা প্রোগ্রাম করছো, এরকম একটা সেমিনার, তো বেটার নেক্সট উইকে করা যায় না? তো শৈবাল বলল, না, নেক্সট উইক না, আমরা 16 তারিখেই করবো। মানবদা শান্তিনিকেতনের, আপনারা জানেন, বসন্ত মেলাকে উপেক্ষা করে সেই এই আন্তর্জাতিক এই আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য সে তার অমূল্য সময় আমাদেরকে দিতে পেরেছেন। তিনি গত পরশুই এসছেন এখানে, এবং আজকে এই আমাদের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দের মধ্যে মধুদার কথা তো কি বলবো, উনি সার্বিকভাবে আমাদের সমস্ত রকম চেষ্টাকে আরো ত্বরান্বিত করেছেন তার সহায়তা দিয়ে। তাই আমরা সকলকে, আমার যারা আজকে শুনবার জন্য বা নিজেকে বলিষ্ঠ করার জন্য যে ভাবনার যে প্রতিষ্ঠা আজকে এখানে পাবে, তার জন্য যারা এসছেন অতিথি, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সমস্ত সাহিত্যপ্রেমী যে মানুষ, যারা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, যারা তাদের মূল্যবান কিছু বক্তব্য শেয়ার করবেন আপনাদের সামনে, হ্যাঁ, তাদেরকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চলেছি। আয়োজক সংস্থার পক্ষ থেকে আমরা বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর শৈবাল রায় মহাশয়কে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত করবার জন্য অনুরোধ করছি। ডক্টর রয়, প্লিজ। উপস্থিত সভাকে যথাযথ অভিবাদন জানাই। এই মুহূর্তে কপিল বন্দ্যোপাধ্যায়, যিনি মূল উদ্যোক্তা, তার নির্দেশে আজকে আলোচক হিসেবে এখানে উপস্থিত হয়েছি।
কিন্তু আলোচনার থেকেও যে দায়টা আমার কাছে বড় মনে হয়েছে, আসলে আমরা তিনজনকে পেয়েছি যারা মূলত বলবেন। আমি একটু মাঝে মাঝে সূত্রটাকে ফ্রেম করতে চাই এবং যে শ্রদ্ধেয় দর্শক মন্ডলী উপস্থিত রয়েছেন তাদের ভাবনার সাথে আমরা চাইব যে আমাদের এই প্যানেলের একটা সংযোগ স্থাপন করতে। মূলত এই দায়ভারটাই আমি পালন করব এবং আমি একটু নিজে তো ব্যক্তিগতভাবে বিব্রত হচ্ছি, কারণ প্রায় অর্ধেক দর্শক সরাসরি আমার মাস্টারমশাই। এটা একটা সাংঘাতিক চাপ আমার উপর। সামাদি স্যার আমার মাস্টারমশাই, মধুদা সরাসরি আমার মাস্টারমশাই, দিদি বসে সুজাতা দি আমার সরাসরি দিদিমণি। আমি একটু খুবই বিব্রত করছি। যাই হোক, কপিল বাবু দায়িত্ব দিয়েছেন, আমরা সেটার মধ্যে আসি। আলোচনার বিষয়বস্তু জেনেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি যে কথাটুকু ধরতে চাইব, অনুবাদ কলার শব্দটার মধ্যে আমি যেতে চাইছি না। আয়োজক সংস্থা এটা ভেবেছেন সেটা হচ্ছে এর দর্শন এবং কৌশল। অর্থাৎ একটা অনুবাদ করতে গিয়ে যে যে ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো রেজ করে সেগুলোর সলিউশন করতে গিয়ে আমরা কিভাবে এগোতে পারি, সেইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই কারণে যখন আমরা এই প্যানেলকে নির্বাচিত করি, সেখানে প্রফেসর সামাদি এবং প্রফেসর সাহা এরা দুজনেই কিন্তু অত্যন্ত বিশিষ্ট অনুবাদক। এটা তাদের একটা অত্যন্ত বড় পরিচয় এবং আমার এই কথাটা এই সভাকে জানাতে ভালো লাগছে যে এরা দুজনেই কিন্তু দু দেশের, সামাদি স্যার বাংলাদেশের একাডেমি পুরস্কার এবং মানবেন্দ্র দা ভারতের একাডেমি পুরস্কার অনুবাদ শাখায় পাওয়ার জন্য প্রায় শর্টলিস্টেড হয়েই থাকেন। মানবেন্দ্র দা বছর একাডেমি কেবল বাসুদেব দা পেলেন, আমাদেরও তিনি খুব ঘনিষ্ঠ, কিন্তু মানব দা শর্টলিস্টেড ছিলেন। সুতরাং অনুবাদক হিসেবে তাদের কাছ থেকে এই ধরনের যে টেকনিক্যাল ইস্যুগুলো রেজ করে সেগুলো তারা কিভাবে তাদের ব্যক্তিগত চর্চায় সলিউশনের দিকে যেতে পারেন, সমস্যা থেকে বেরোতে পারেন, সেটা আমাদের মনে হয় যে তাদের কাছ থেকে একটা বাড়তি আমাদের পাওয়ার জায়গা তৈরি হতে পারে। মধুদাকে এই প্যানেলে আনবার অন্যতম কারণ হচ্ছে মধুদা, আমরা এখানে যে বিশ্ববিদ্যালয়ের অধীনে এতদিন ছিলাম, এখানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে একমাত্র প্রফেসর সম্ভব যতদূর জানি সুপ্রতি এখন আছেন, কিন্তু এতদিন আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম। হ্যালো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটির মধ্যে অন্যতম একজন সদস্য এবং এই মুহূর্তে যত রকম ডাইনামিক টপিকগুলো আসছে, কন্টেন্ট রাইটিং, ট্রান্সলেটিং হইতে, এই সবগুলো সিলেবাসে আনা এবং এর মধ্যে দিয়ে একটা নতুন জীবিকা সন্ধানের বাস্তবতাকে সামনে নিয়ে আসা ছাত্রছাত্রীদের কাছে, এই ব্যাপারে কিন্তু এই মানুষটি একটা বিশেষ কৃতিত্ব দাবি করতেই পারেন। এবং যাদের আমাদের এই শিক্ষা জগতের সাথে সরাসরি যোগ আছে তারা আমরা জানি একটা সিস্টেমের মধ্যে নতুন কিছুকে ইন্ট্রোডিউস করতে গেলে ব্যক্তিগত স্তরেও কতখানি ঝঞ্ঝাট অতিক্রম করে এই প্রচেষ্টাগুলোকে সাফল্যমণ্ডিত করা যায়, সেই প্রচেষ্টার মধ্যে কিন্তু মধুদাকে আমরা সবসময় দেখেছি। আমি ব্যক্তিগতভাবে কিছু অনুবাদ করতে বাধ্য হয়েছি অনেক সময়, সেটা কারণ আমার বিভিন্ন গবেষণায় একটা প্রাচীন ভারত একটা বড় জায়গা নিয়ে থাকে। সুতরাং সংস্কৃত, সেই সূত্রে সংস্কৃত কিছু অনুবাদ করতে গিয়েও কিন্তু আমার সমস্যা হয়। সেগুলোর কথা সময়ে সময়ে আমি বলবার চেষ্টা করব। তার আগে এই মুহূর্তে উপস্থিত দর্শকদের এবং আলোচকদের আমি আয়োজক সংস্থার পক্ষ থেকে যেটা জানাতে চাইব সেটা হচ্ছে অনুবাদ সংক্রান্ত দু একটি বিষয়। যেমন আমরা জানি এখন মেশিন ট্রান্সলেশন, এইটা এখন একটা খুব বড় বিষয়, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে আমরা যে ট্রান্সলেশন করি, এই ট্রান্সলেশন করার জন্য একটা বিশেষ টেকনিক দরকার হয়, একটা আর্কাইভ লাগে, মেশিনেরও একটা আর্কাইভ লাগে যে কোন শব্দ কোন ব্যঞ্জনা বহন করছে। এটা কিন্তু খুব সহজ একটা মেকানিজম নয়। টেকনোলজির সাথে সাহিত্যের লোকেদের, ভাষার বিশেষজ্ঞদের একটা সরাসরি ইন্টারডিসিপ্লিনারি কানেক্টিভিটি ছাড়া কিন্তু এই মেশিন ট্রান্সলেশনকে এস্টাবলিশ করা খুব মুশকিল এবং খুব ব্যর্থ বোধহয় আমরা না। তার কারণ আমরা দেখেছি অলরেডি
গুগল ট্রান্সলেটর কিন্তু অন্তত আমাদের র্যান্ডাম যে সার্চগুলো থাকে সেগুলো কিন্তু যে কোনো ভাষার যে কোনো লিপিতে লিখলে কিন্তু সেটা আমরা এখন সার্চ রেজাল্টে পাচ্ছি। অর্থাৎ এতদূর পর্যন্ত কিন্তু ট্রান্সলেশন, কিছু জোকস আমাদের চলে যে এইভাবে ট্রান্সলেট করতে গিয়ে গুগল ট্রান্সলেশন রিড করে, কিন্তু তা কিন্তু নয়। আপনারা সার্চ ইঞ্জিনে গেলে দেখবেন যে কোনো ভাষার লিপিতে টাইপ করলেই কিন্তু এটা আসছে। সুতরাং এর পেছনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখনো, আমার জানা মতে এখনো পর্যন্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টগুলো এতটা শক্তিশালী নয় বা এতটা ভাবনার মধ্যেই গিয়ে পৌঁছয়নি যে টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করে এটাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং মেশিন ট্রান্সলেশন নিয়ে তারা কি ভাবছেন, এটা কিন্তু আমার দিক থেকে স্যারেদের কাছে একটা জিজ্ঞাসার বড় জায়গা থাকলো। আলোচনার মধ্যে যদি সেটা উঠে আসে, আপনাদেরও কোনো মতামত থাকে, সেটা নিয়ে আমাদের ভাববার একটা সুযোগ তৈরি হতে পারে। 2 নম্বর, ট্রান্সলেশনের ক্ষেত্রে সাহিত্যের ট্রান্সলেশন তো রয়েছেই, সেটার সম্বন্ধে আমরা মোটামুটি এখানে যারা আছি সবাই সাহিত্যমোদী, তার সুবিধা অসুবিধাগুলো জানি। আমাদের অনলাইনে কিছু পেপার জমা পড়েছে, সেখানেও রবীন্দ্রনাথ ইত্যাদি মানুষের সাহিত্যের ট্রান্সলেশন করতে গিয়ে তাদের রিসার্চ পেপারগুলো রয়েছে। কিন্তু এত ব্যতি রেখে আরও কিছু ট্রান্সলেশন প্রয়োজন হয়, যেমন সিনেমার ডাবিং। এটা খুব একটা ভাইটাল টেকনিক্যাল বিষয়। এই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু এই ট্রান্সলেশন ডিসিপ্লিনে আসা দরকার। সাধারণভাবে যেটা আমরা দেখি, ধরুন একটা সিনেমার টাইটেল, যেমন আমাদের ছোটবেলায় রিলিজ করেছিল টার্মিনেটর, সোয়ার্জনেগারের সিনেমা, আমরা জানি। এই টার্মিনেটরের প্যান ইন্ডিয়া যখন তারা হিন্দি ভাষায় ট্রান্সলেট করলেন, তখন তারা এই ট্রান্সলেশনটা করলেন মিটা দুঙ্গা নাম ও নিশান। তো এই যে আমাদের যে কালচারাল অ্যাডাপ্টেবিলিটি, এই জায়গা থেকে, সেই ভাইব থেকে আমাদের হিন্দি সিনেমাগুলোর যেরকম নাম হয়, কিন্তু দেখুন অর্থবত্তার দিক থেকে কিন্তু একটা অদ্ভুত সংযোগ থাকলো। এটা রাখা যতটা সহজ, সাবটাইটেল তৈরি করা যতটা সহজ, কিন্তু র্যান্ডাম ডাবিং এর ক্ষেত্রে ট্রান্সলেশন কিন্তু একটা ভয়ঙ্কর হেকটিক প্রবলেম তৈরি করে। কি করে? কারণ মোটামুটি ভাবে দেখবেন ডাব ফিল্মগুলো, ইনক্লুডিং কার্টুন এই ইন্ডাস্ট্রি, তারা দেখবেন মোটামুটি কিন্তু লিপের সাথে একটা অ্যাডজাস্টেডলি যায়। অর্থাৎ অন্তত লিপের সাথে পুরো ফোনোলজিক্যাল যে শেপ তৈরি হয় ঠোঁটের, জিভের, সেটার সাথে না মিললেও টাইমিংটাতে কিন্তু 100% ম্যাচ করাতে হয়। অর্থাৎ একটা শব্দ উচ্চারণের সময় কতটা সময় অন্তত একটা ভাষা নিয়েছে, এবং আর একটা সময় কতটা আর একটা ভাষায় ট্রান্সলেশনের সময় সেই সময়টাকে ম্যাচ করে ফ্রেম টু ফ্রেম জার্কলেসলি সেটাকে ফরওয়ার্ড করা, এটা কিন্তু একটা ভেরি টেকনিক্যাল বিষয়। এবং এই বিষয়েও কিন্তু আমার মনে হয় যে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। দুজন সরাসরি দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন বিশ্ববিদ্যালয়ের সাথে খুব ঘনিষ্ঠ এবং একটি A গ্রেড কলেজের বিভাগীয় প্রধান বাংলা বিভাগে। সুতরাং তাদের কাছ থেকে এই আলোচনায় এবং তাদের পরবর্তী যে কার্যপ্রথা, সেখানে এর কোনো রিফ্লেকশন থাকলে আমার মনে হয় আগামী প্রজন্মের একটা সমস্যার সমাধান হতে পারে। আর একটা খুব সাধারণ মাস্টারমশাই হিসেবে ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, সেটা একটা খুব ইরিটেটিং প্রবলেম। বেশ কিছু জায়গা অনুবাদ করতে গিয়ে আমরা দেখি একটা অপভাষা বলে যে জিনিসটা, সেই জিনিসটার সামনা আমাদেরকে করতে হয়। এখন আলোচনা সভায় এই ধরনের শব্দ ব্যবহার করা কতটা যুক্তিপূর্ণ জানি না, কিন্তু সমস্যাটাকে তুলে ধরার জন্য আমি বলছি। ধরুন যে কোনো একটা ইংরেজি মুভি, একটা হলিউড মুভি আমরা দেখছি, এখন র্যান্ডামলি দেখবেন একটা কথা উঠে আসছে ফাক ইউ। এখন কথা হচ্ছে এই ফাক ইউকে যখন আমি ট্রান্সলেট করতে যাচ্ছি, তখন তার স্পিকিং পিরিয়ডকে বজায় রেখে আমি কিভাবে ট্রান্সলেট করব। কারণ এর যথাযথ প্রতিশব্দ আমরা সবাই জানি, কিন্তু সেই শব্দ কোনোভাবেই কালচারালি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আমার জানা নেই। যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলো আমরা মোটামুটি জানি, আমি বাংলা খানিক জানি, হিন্দি এগুলো যেগুলো জানি, উর্দু সামান্য শুনেছি, তাতে কিন্তু এই শব্দকে সামাজিকভাবে প্রতিস্থাপিত করবার মতো কোনো ওয়ার্ড নেই। এখন এর বিকল্প কোন শব্দে আমরা যেতে পারি, এটা কিন্তু আমাদেরকে কোনো ধরনের সূচিপায়গ্রস্ততা বাদ দিয়ে সংলাপের বাস্তবতার জায়গা থেকে ভাববার একটা প্রশ্ন আছে। এবং এগুলো যখন আমরা ক্লাসে পড়াচ্ছি, বিশেষত চিত্রনাট্যের মতো বিষয়ও কিন্তু সিলেবাস এই অনুবাদের পাশাপাশি ধরিয়ে দিচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যার একটা জায়গা আছে। তো এই শব্দগুলোকে নিয়ে একটু ভাববার একটা জায়গা রয়েছে। পরিভাষা নিয়ে কিন্তু আমাদের একটা দীর্ঘ সময় গেছে পরিভাষা তৈরি করতে। একটা ভাষা থেকে আর একটা ভাষায় যাওয়ার সময় পরিভাষা তৈরিতে আমরা বহু সময় নষ্ট করেছি,
এই শব্দটা এই মুহূর্তে ব্যবহার করতে চাইছি আমার জায়গা থেকে এই কারণে যে এই মুহূর্তে সার্চ ইঞ্জিনগুলো, আমাদের ইন্টারনেট ব্যতি রেখে তো জীবন আমরা ভাবতে পারছি না, সুতরাং সার্চ ইঞ্জিনগুলো যেভাবে ডেভেলপ করে গেছে সেক্ষেত্রে কিন্তু এখন পরিভাষাগুলোকে আমরা আর অত গুরুত্ব না দিলেও চলে, এবং পরিভাষা করতে গিয়ে তার ফ্লেভার এসেটটা তৈরি করতে গিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সে রবীন্দ্রনাথের হরপ্রসাদ শাস্ত্রীর আমল থেকে চলে আসছে। সুতরাং আমার মনে হয়েছে যে পরিভাষা নিয়ে বোধহয় আমাদের মাথা কামানোর দিন অনেকটা কমেছে। আমরা আন্তর্জাতিক যে শব্দগুলো, টার্মগুলো টার্মিনোলজি হিসাবে পাই সেগুলোকে সরাসরি ব্যবহার করার একটা জায়গা থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। আলোচনা করবেন স্যারেরা, দিগদর্শন করতে চাইবেন এই বিষয় নিয়ে কিভাবে আমরা এগোতে পারি। পাশাপাশি ধরুন কিছু জিনিস যখন আমরা ওল্ড টেক্সটের অনুবাদের মধ্যে যাই, যেমন আমি ব্যক্তিগতভাবে গীতা নিয়ে একটা কাজ করছিলাম। আমরা জানি যে গীতাতে শুরুই হচ্ছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসু সমবাতিস্তা বলে শুরু হচ্ছে, দ্য ওয়ার্ড কুরুক্ষেত্র। এখন এই কুরুক্ষেত্র শব্দটা অনুবাদ করতে গিয়ে একটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এখানে যারা বসে আছে, আই সাপোজ 100% মানুষের মধ্যে একটা ক্ষেত্র, একটা মাঠই মাথার মধ্যে ইমেজটা তৈরি করছে। বাট বঙ্কিম যখন এটাকে অনুবাদ করতে গেলেন, বঙ্কিমের নিজস্ব গীতা অনুবাদ রয়েছে, 4.5 মতো পর্ব তিনি অনুবাদ করেছিলেন। সেখানে কুরুক্ষেত্র শব্দটিকে ধরতে গিয়ে তাকে প্রায় 2.5 পাতা লিখতে হয়েছে। মানে কুরুক্ষেত্র একটা ফিল্ড নয়, একটা টাউনশিপ বলা যেতে পারে, একটা লার্জ টাউনশিপ। মানে এই যে 36 লক্ষ সেনাবাহিনী গ্যাদার হয়েছে, তাদের লজিস্টিক, তাদের খাওয়া দাওয়া, তাদের স্যানিটেশন এসেট্রা এসেট্রা, সেটা কতটা জায়গা লাগে। তো এই কুরুক্ষেত্র শব্দটা একটা অনুবাদের সময় সেই শব্দ কি মাথার মধ্যে ছবিটা ফ্রেম করছে, এই ফ্রেমিংটা ধরতে গেলে কিন্তু পুরোনো টেক্সটের যদি আমরা অনুবাদ করতে যাই সেখানে কিন্তু এই চ্যালেঞ্জটা এসে উপস্থিত হয় যে দ্য ওল্ড ফ্লেভার, সেই ওয়ার্ডটা সেই সময় 2000 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে, 700 বছর আগে যখনই ব্যবহার হতো, সেই সময় সেই ওয়ার্ডটা কোন অর্থে প্রযুক্ত হতো, এইটা কিন্তু একটা বিশেষ বিষয়। এবং আমরা দেখেছি যে বেদ ইত্যাদি গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে কিন্তু এই বিতর্কটা একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছে গেছে। অর্থবত্তা নিয়ে একটা প্রচন্ড ডিবেট হতে পারে এই ট্রান্সলেশনগুলো করার সময়। যেমন ধরা যাক যে সুকুমারী দেবীর অনুবাদ যদি একদিকে আমরা রাখি, নৃসিংহবাবুর অনুবাদ একদিকে রাখি, হরপ প্রকাশনীর বেদের অনুবাদ একদিকে রাখি, একদম হেলেন হেভেন পার্থক্য মনে হয়। ফ্লেভারটাই চেঞ্জ, ভয়েসের যে নোট সেই নোটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই অনুবাদের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা এবং এই যে টকিং জেস্চার, এটাও কিন্তু আমরা খুব বিখ্যাত কিছু অনুবাদে কিন্তু মিস করি। ধরুন আমি গীতার মধ্যে কাজ করছিলাম, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যে যদা যদা হি ধর্মস্য, আমরা শ্লোকটা সবাই জানি। এখন এইটা বলার সময় দেখবেন মনে হচ্ছে যেন ভগবান খুব হাত পা তুলে, বা সিনেমাতেও যেভাবে দেখানো হয় খুব হাত পা তুলে কোন প্রমিসিং টোনে বলছেন। কিন্তু যদি সিচুয়েটেডকে দেখা যায়, ধারাবাহিক কোন মুহূর্তে সংলাপটা আসছে, তাহলে দেখা যাবে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে কোনো নাটকের লোককে এটাকে অভিনয় করতে দিন। আমি খুব খোলাখুলি বলছি যে কৃষ্ণ অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছেন যে জন্মান্তরবাদের কথা, এবং করতে করতে তিনি একটা জায়গায় বলছেন, আরে ভাই আমি, বন্ধুকে এইভাবেই বলছেন নিশ্চয়ই, আরে ভাই আমি অনেকদিন ধরে দেখছি, তুই জানিস না বন্ধু, কিন্তু আমি দীর্ঘদিন ধরে জন্মাচ্ছি আর মরছি, কিন্তু আমি কন্টিনিউয়াসলি আছি, যে কোনো ফর্মে আছি। তো অর্জুন বলছেন যে ধর এটা হয় নাকি, দ্যাট জেস্টার আপনি পড়ুন। এই শ্লোকটাকে আলাদাভাবে না পড়ে, আজকের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে খুব একটা বিপ্লবী ভাবে এটাকে না পড়ে যদি ধারাবাহিকভাবে পড়ুন, ধারাবাহিকভাবে পড়তে দেখবেন এর মধ্যে একটা অদ্ভুত ধরনের ভয়েস টেকনিক এসে জুড়ে যাচ্ছে। এখন একটা চ্যালেঞ্জ তো অনুবাদের ক্ষেত্রে এটা হবে যে এটাকে কোন ভাবে ধরলে, কারণ একটা এস্টাবলিশ থিঙ্কিং থাকে, সেই এস্টাবলিশ থিঙ্কিংকে আমি আমার ট্রান্সলেশনের সময় কিভাবে ধরবো। তো কবিতার ক্ষেত্রে এটা আবার একটা আলাদা ডাইমেনশনে চলে যায়। ধরুন একটা বিখ্যাত গান, জিনে কে লিয়ে সোচা হি নেহি সামালনে হোঙ্গে, তো বলছে যে মুস্কুরায়ে তো ভি লাগতা है जैसे होठों पे आंसू रखा है। তো এটাকে ট্রান্সলেশন করতে গেলে কোন চ্যালেঞ্জ আসতে পারে? একজন কবি এটাকে ট্রান্সলেট করছে, এখন হাসতে গেলে মনে হয় ঠোঁট দুটো ফোঁপাচ্ছে। এখন এই যে বাক্যের স্ট্রাকচারকে চেঞ্জ করে দেওয়া হলো, কিন্তু আবার ফ্লেভারটা ধরা থাকলো। এই দ্যাটস কল্ড দ্য ফিলোসফি অফ ট্রান্সলেশন, যে আমরা কতটা লিবার্টি নেব। একটা বিশেষ ভাষা থেকে যখন আমি একটা সাহিত্যকে আর একটা ভাষায় ট্রানজিট করছি, তখন আমার যে নিজস্ব সংস্কৃতি, একটা ইংরাজি কবিতা কি একটা ফরাসি কবিতা,
তাকে আমি বাংলায় ট্রান্সলেট করছি, তখন কি সরাসরি ফরাসি কবিতার এই আন্তর্জাতিক সিনারিওটাকে ধরেই করব, না আমি ভাববো যে আমার এই অনুবাদের পাঠক বাঙালি পাঠক, সুতরাং তার কালচারাল সিনারিও থেকে আমি এই ট্রান্সলেশনের বাক্য নির্মাণগুলোর মধ্যে যাব, শব্দ চয়নের মধ্যে যাব। এটা একটা বড় সমস্যা। অনুবাদের ক্ষেত্রে আর একটা অবজারভেশন দেখবেন যে অনুবাদের ক্ষেত্রে তো একটা শিশু ব্যাপারটা চলে আসে, এবং আমরা সব বিষয়ে একটু রবীন্দ্রনাথকে না টানা পর্যন্ত শান্তি পাই না। রবীন্দ্রনাথকে যদি আমরা টানি, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা ধারণা ছিল, রবীন্দ্রনাথ বলেছেন, ধারাবাহিকভাবে বলবার চেষ্টা করেছেন, ধরুন একটা প্রাইমার, একটা শিশু পাঠ্য বই তৈরি করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ বলছেন যে এটা ইংরেজি থেকে নেওয়া বাচ্চাদের খুব মুশকিল, কারণ ওখানে একটি বর্ণনা হয়তো স্নোবল নিয়ে দুটো বাচ্চা ছোড়াছুড়ি করছে। তো স্নোবল নিয়ে ছোড়াছুড়ির মানে ছবিটা তো সেই বাচ্চাটার মাথায় নেই, বরঞ্চ ডাঙ্গুলি খেলা দিলে এটা হতে পারে, এটা আমাদের বাস্তবের সাথে যায়, সুতরাং আমাদের প্রাইমার আমাদের মতো লিখতে হবে। কিন্তু এখন অডিও ভিজুয়াল এক্সপ্লোশনের পর আমাদেরকে ভাবতে হবে যে এই কালচারাল ট্রান্সফরমেশনের যে সমস্যাটা হতো, এটা কিন্তু অনেকখানি চরিত্রটা পাল্টে ফেলেছে। সুতরাং আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে যে মেথোডোলজিতে আমরা ট্রান্সলেশনের কথা ভাবতাম, এখন কিন্তু ভিজুয়াল এফেক্ট, আমার বাচ্চাকেই যদি ধরা যায়, সে স্নোবল খেলা কিন্তু খুব কার্টুনে দেখছে, সে ওই ইমেজটাই তার মাথায় বেশি। ডাঙ্গুলি খেলা কি জিনিস, এটা একদিন আমি বোঝাতে গিয়ে খুব হাঁপিয়ে গেছিলাম, বোঝাতে পারছিলাম যে ডাঙ্গুলি জিনিসটা কি। তো এই যে কালচারাল ট্রানজিশন হচ্ছে, একটা পৃথিবী জুড়ে অডিও ভিজুয়াল এফেক্টটা, রিল, একটা কার্টুন, একটা হোয়াটএভার, এই জায়গা থেকে এতভাবে ব্যাপারটা ছড়িয়ে গেছে যে ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে নতুন কিছু ভাবনার জায়গা আসছে কিনা, এর মেথোডোলজিতে নতুন কিছু ইনপুট আনার জায়গা আসছে কিনা, এটাও কিন্তু আমাদের নতুনভাবে ভাববার একটা অবকাশ তৈরি হচ্ছে। তো এরকম নতুন ভাবনার অবকাশ কোথায় কোথায় থাকতে পারে, তালিকা আরো দীর্ঘ হতে পারে। আপাতত আমি অন্য এক্সপার্টদের কাছে যাব এবং এই সভাকে একটা কথা স্মরণ করিয়ে দেবো যে ঋগ্বেদের শেষ সূত্র যেটা বলা হচ্ছে, সেখানে একটি লাইন, যে সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংভোমনাংশি জানাতম, দ্যাট রেফার্স যে আমরা আলাদা করে এককভাবে কিন্তু জানতে পারি না। এই জানাটা কিন্তু একটা যুগ্ম প্রয়াস, একসাথে জানতে হয়। এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স যেটা বলার চেষ্টা করছিলেন ডক্টর সেন, যে সেই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্সেও কিন্তু সেই একই পদ্ধতি, যে আলোচনার মধ্যে দিয়ে, আলোচনার সংঘাতের মধ্যে দিয়ে, চৈতন্যের দ্বিমতের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জ্ঞানের সম্প্রসারণ ঘটে। এবং এই বিন্দু থেকে আমি ডক্টর মধু মিত্রকে প্রথমে বলতে চাইবো যে তিনি একটু সিলেবাস সংক্রান্ত ধারণা থেকে, তাদের ভাবনা থেকে আমাদের অবকাশগুলো স্পষ্ট করুন। তারপর যে দুজন মূল বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন, সামাদি স্যার আগে শুরু করুন, তাহলে স্যারের দিকদর্শনটা আমরা শুনি, তারপর আমরা আবার আমাদের প্রয়োজন মতো এগোতে পিছনে থাকবো।